বাংলা বলছে নিয়ে আপনাদের সঙ্গে আমি মৌপিয়া রয়েছি। আরজি করে নারকীয় ঘটনা ঘটে যাওয়ার পর এক সপ্তাহ ঘুরে গেল। প্রধান অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতারের পরও একের পর এক ঘটনা প্রবাহ তোলপাড় ফেলেছে গোটা দেশে। আমরা গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠতে দেখেছি এবং আজকে দেখলাম যে একই সঙ্গে শাসক বিরোধী উভয়ই রাজপথে। অন্যদিকে একের পর এক তথ্য সামনে উঠে আসছে। আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, যার মধ্যে আমরা দেখেছি যে নগরপাল তিনি দাবি করেছেন যে যারা আরজি করে গত পরশু রাতের যে ভয়ঙ্কর ঘটনা, যেখানে রীতিমতো তাণ্ডব চালানো হয়, সেই ঘটনায় যারা জড়িত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এরপরও রয়ে যাচ্ছে অনেকগুলো প্রশ্ন। আর তারই মধ্যে আজকে দেখলাম স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামলেন এবং তিনি পথে নেমে আজ রবিবারের মধ্যে এই তদন্ত শেষ করার দাবি জানালেন। এখানেই শেষ নয়, নাটকীয়ভাবে সন্দীপ ঘোষ এই ঘটনা যখন ঘটে তখন আরজিকর কাণ্ডের প্রিন্সিপাল ছিলেন। তারপর প্রবল প্রতিবাদ ও প্রতিরোধের মুখে তিনি ইস্তফা দেন, কিন্তু ইস্তফা দেওয়ার ঘণ্টা কয়েকের মধ্যেই তিনি আরেকটা গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালের দায়িত্ব পান এবং যাকে কেন্দ্র করে তোলপাড় গোটার রাজ্য। সেই সন্দীপ ঘোষ, তাকে নোটিশ পাঠানো হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। সন্দীপ ঘোষকে নাটকীয়ভাবে রাস্তা থেকে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে গেছে সিবিআই। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রিজু দত্ত, কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী, সিপিআইএম এর পক্ষ থেকে শতরূপ ঘোষ, বিজেপির পক্ষ থেকে বিমল শঙ্কর নন্দ এবং রয়েছেন বিশিষ্ট চিকিৎসক মানস গুমটা। যখন এতগুলো বিষয়ে আমরা দেখতে পাচ্ছি, তারই মধ্যে আজকে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে। যে ভাইরাল ভিডিও তাতে শোনা যাচ্ছে যে সেমিনার হলে চল। গত দুদিন ধরে আমরা বারবার যে প্রশ্ন উঠতে দেখেছি যে সেদিন যে তাণ্ডব হয়েছিল, সেই তাণ্ডব কারা চালিয়েছিল, যে দলের নেতৃত্বে আরজিকর দখলের ডাক দেওয়া হয়েছিল তারাই কি এর জন্য দায়ী, নাকি এর নেপথ্যে অন্য কেউ রয়েছে? এই রকম চর্চার মধ্যে খুব প্রবলভাবে প্রশ্নটা উঠছিল যে আরজিকর কাণ্ডের তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা কি সেদিন ছিল, সেটাই কি আসল উদ্দেশ্য ছিল? কিন্তু চারতলা পর্যন্ত পৌঁছতে পারেনি দুষ্কৃতীরা, এমনটাই দাবি করেছেন কলকাতা পুলিশের নগরপাল। কিন্তু এই সেমিনার হলে চল, এই অডিও ভিডিওতে যে এই বক্তব্যটা শোনা যাচ্ছে, সেটা তাহলে কি ওই সন্দেহই জোরালো করছে? শুনুন। সেমিনার হলে চল, এই কথাটা শোনা যাচ্ছে এই ভিডিওতে। সেমিনার হলে চল কেন? সেমিনার হল তো চারতলায়, যেটা প্লেস অফ অকারেন্স। তদন্তের স্বার্থে যে সেমিনার হল সেটা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই থাকার কথা, সেই অবস্থাতেই রাখার কথা। কিন্তু কেন এই দুষ্কৃতীরা যারা তাণ্ডব চালাচ্ছে তাদের গলায় সেমিনার হলে চল? তাহলে কি নির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে তারা এসেছিল বা তাদের পাঠানো হয়েছিল? এই প্রশ্নটা জোরালো করছে এই ভিডিও। তারই মধ্যে নগরপাল তিনি কি বলছেন শুনুন। We got disorganized. In this melee, what happens is, when the force got disorganized, they took a bit of time, reorganized themselves. We also found it difficult to send immediate reinforcement. You must understand that there are far too many people throughout the city. We had deployed our resources throughout the city. If you look at it, that we should have anticipated there are 5,000 people, 10,000 people here. If you say that it is failure of assessment, yes, you can call it. It is a failure of assessment. নগরপাল বলছেন যে ফেলিওর অফ অ্যাসেসমেন্ট যদি বলেন তাহলে কিছু অংশে যে সেটা হয়েছে, অর্থাৎ আন্দাজ করা যায়নি পরিস্থিতি কি আকার দিতে পারে সেটা ঠিক। একই সঙ্গে তিনি বলেছেন যে এ ধরনের ঘটনা হয়, অর্থাৎ এই আন্দাজ করতে না পারা, এবং সেই সময় কিভাবে গোটা বাহিনী এই আচমকা যখন ব্যারিকেড ভেঙে ভেতরে পিলপিল করে লোক ঢুকতে থাকে এবং মারধর করতে থাকে, সেই সময় গোটা বাহিনী কিভাবে ডিসঅর্গানাইজড হয়ে গিয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ধৃতদের আরও বেশ কিছু ছবি প্রকাশ করেছে কলকাতা পুলিশ এবং
সাধারণ মানুষের কাছ থেকে তাদের সম্পর্কে ক্লু চাওয়া হচ্ছে। সেই ছবি আমরাও একবার আপনাদের দেখাবো এই মুহূর্তে কলকাতা টিভির পর্দায়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পথে নেমে অভিযোগ করলেন যে সিপিএম বিজেপি রাম বাম তারা একসঙ্গে এই ভাঙচুর করেছে, গেছিলেন তো আরজি করের প্রমাণ লোপাট করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় বাম বিজেপি, শুনুন। আমি জানি সিপিএম আর বিজেপি ভাঙচুরটা করেছে আরজি করে গিয়ে 12টার পরে সিপিএম এর ডিওয়াইএফ এর ফ্ল্যাগ নিয়ে ভিডিওতে দেখা যাচ্ছে ডিওয়াইএফ এর ফ্ল্যাগ, আর বিজেপি নিয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। গেছিলেন তো আরজি করে এভিডেন্স লুট করতে রাতের বেলায়, কিন্তু ভুলক্রমে ভোটটা একটু বদলে গেছিল। আপনি থার্ড ফ্লোর বলে ওই রাতে আপনি দোতলায় সেকেন্ড ফ্লোরে চলে গেছিলেন। আমি শতরূপের কাছে আসি। শতরূপ, যে সময় প্রতিরোধ হচ্ছে, যে সময় ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে যারা বহিরাগত তারা, এবং পুলিশ আটকানোর চেষ্টা করছে, সেই সময় ডিওয়াইএফআই এর পতাকা দেখা গেছে ভিডিওতে। এক সেকেন্ড, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নির্দিষ্টভাবে 4th ফ্লোরের সেমিনার হল টার্গেট করেই যাওয়া হয়েছিল, বাম বিজেপি থেকে পাঠানো হয়েছিল তথ্য প্রমাণ লোপাটের জন্য। যখন ভাঙচুর করার জন্য ঢুকছিল তখন পুলিশ থেকে কোনো ব্যারিকেডই করা হয়নি, সেটা আজকে, কেননা পুলিশ নাকি ঘটনার আকস্মিকতায় ছত্রভঙ্গ হয়ে গেছিল, এই কথাটা আজকে কলকাতা পুলিশের পক্ষ থেকে আদালতে দাঁড়িয়ে বলা হয়েছে। ডিওয়াইএফআই এর ব্যারিকেড ভাঙার ছবিতে তো ডিওয়াইএফআই পতাকাই থাকবে, ওখানে তো মদন মিত্রের ছবি থাকবে না। কিন্তু ভাঙচুরের যে ঘটনা ঘটেছিল, এখন যাকে আপনারা দেখাচ্ছেন, মুভিতে তোমরা দেখাচ্ছ এখানে সৌমিক দাস বলে একজনকে তোমরাই দেখলাম আইডেন্টিফাই করে দেখাচ্ছ, কালো টি শার্ট পরা গোল করে, যে নামগুলো দেখালে সেই ইতিমধ্যে শনাক্ত হয়েছে পেশায় জিম ইন্সট্রাক্টর, তার বাড়ি সিথিতে, দমদমে তৃণমূলের কাউন্সিলর রাজু শর্মার ঘনিষ্ঠ। এবং সে আবার দেখলাম আজ দুপুরবেলা একটা মিডিয়াতে সে সাক্ষাৎ, এই জাস্ট এখনই দেখালো যাকে, এবং সেই আবার সাক্ষাৎকার দিয়ে বলছে, এই এখন আবার দেখাচ্ছে যে আমাকে গতকাল পুলিশ ফোন করেছিল, ডাকছিল, তো আমি বললাম আজকে আমার একটা বিয়ের বাড়ির নেমন্তন্ন আছে, তখন পুলিশ বলল ঠিক আছে তাহলে কালকে এসো। মানে এইটা হচ্ছে এখন কলকাতা পুলিশ যে গতকাল থেকে পাত্রচাইয়ের বিজ্ঞাপন দিচ্ছে না ওদের ফেসবুক পেজে, কিছু মুখকে গোল গোল করে এই পাত্রগুলোকে চাই আমাদের, ওই পাত্রচাইয়ের বিজ্ঞাপনে কলকাতা পুলিশের রিলিজ করা ছবিতেও যাদেরকে দেখা যাচ্ছে, হয় তাদের রাজনৈতিক পরিচয় এখন অব্দি আইডেন্টিফাইড নয়, অথবা আইডেন্টিফাইড তারা তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা না কেউ রাম না কেউ বাম, সবকটা হচ্ছে মমতা ব্যানার্জির পোষা ভাম। কিন্তু শতরূপ, এই আরজিকর দখলের ডাকটা তো বামেদের তরফ থেকে দেওয়া হয়েছিল না, আরজিকর দখল হবে বলে এরকম কোনো ডাক দেওয়া হয়নি। ঘটনাটা ঘটার পরের দিন থেকে আরজিকরের ওখানে ডিওয়াইএফআই, এসএফআই, মহিলা সমিতি তারা ধর্ণা দিচ্ছিল। ঘটনাটা হচ্ছে 14 তারিখ রাত্রিবেলা গোটা বাংলা জুড়ে প্রায় 500-700 জায়গাতে, তার বেশিও হতে পারে, মানুষ বিশেষ করে মহিলারা তারা রাস্তায় নেমেছিলেন। কোনো একটা জায়গাতেও কোনো অশান্তি হলো না, খালি আরজি করে হলো। তার কারণটা হচ্ছে বাংলার আর কোনো জায়গা ক্রাইম সিন নয়, যেটা তোমরা সঠিকভাবে এখানে চিহ্নিত করলে, বা যে প্রশ্নটা তুমি করলে, সব জায়গা থেকে প্রশ্নটা উঠছে। এই যে ভিডিও শোনা যাচ্ছে, চল সেমিনার রুমে আমরা যাই, সেমিনার রুমটাকে ভাঙবো, চল সেমিনার হলে চল, সেমিনার হলে চল, ক্রাইম সিনটাকে ভাঙচুর করা। এর আগে আমরা দেখেছি এত বড় ঘটনা ঘটার পরে হঠাৎ করে উল্টো দিকের ঘর সংস্কারের কাজ শুরু হয়ে গেল। ডিওয়াইএফআই কর্মীরাই খবর পেয়ে ধর্ণামঞ্চ থেকে গিয়ে সেখানে ঝামেলা করে, তারপর সাংবাদিকরা গিয়ে প্রশ্ন করা শুরু করলেন। সাংবাদিকদের ক্যামেরার সামনে, ডিওয়াইএফআই কর্মীদের বাধা দেওয়ার সামনে, এবং রেসিডেন্ট ডাক্তারদের একটা অংশ আপত্তি করলো, তখন সেই ভাঙার কাজ বন্ধ হলো। চেস্ট মেডিসিনের তারপরে যিনি ওখানকার দায়িত্বে, তিনি দেখলাম মিডিয়াকে বলছেন যে না, ভাঙচুর শুরু হয়ে গেছিল, কারা ভাঙচুর করতে বলেছে আমাদের, কারা রেনোভেশনের অর্ডার দিয়েছে আমাদের কাছে তথ্য নেই। ঘটনাটা কি মফিয়া দিয়ে একটা 5 বছরের বাচ্চাও বুঝতে পারছে। এখানে রিজুর কাছে আসবো যে রিজু, যদি তথ্য প্রমাণ লোপাটের প্রসঙ্গই ওঠে, তাহলে অন্তত গত 7 দিনের যে ঘটনা প্রবাহ, সেখানে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবেই শাসক দলের দিকে সন্দেহের তীরটা যেতে পারে। তার কারণ আমরা দেখেছি যে এখনো পর্যন্ত তদন্তে পুলিশের যে ভূমিকা ছিল, হাইকোর্ট সেটা নিয়ে প্রশ্ন তুলেছে এবং সিবিআই এর হাতে তদন্তভার দিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, যে সন্দীপ ঘোষকে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পরের দিন রাস্তা থেকে সন্দীপ ঘোষকে নিয়ে যাওয়া হয়েছে সিজিও কমপ্লেক্সে, সেই সন্দীপ ঘোষকে একটা জিজ্ঞাসাবাদ অবধি করা হয়নি। আমি এক এক করে বলি দিদি। প্রথমত, একটা নারকীয় নৃশংস ঘটনা ঘটেছে কলকাতার বুকে, সেটা সবাই জানে, আর সেটার প্রতিবাদ সবাই করছে।
এই প্যানেলে যারা বসে আছে, আমরা যে রাজনৈতিক মতাদর্শেরই হই না কেন, আমরা দুটো জিনিস চাই, জাস্টিস ফর দ্য ভিকটিম অ্যান্ড দ্যার ফ্যামিলি, আর দোষীদের ফাঁসির সাজা। কমন, মমতা ব্যানার্জিও সেটা বলছেন, সবাই সেটা বলছে। এবার এই যে বলা হলো একজনের নাম তুলে, এক সেকেন্ড, যে কোনো ব্যাপারে একটা পারসেপশন তো খুব ইম্পর্টেন্ট জিনিস। আরজি করের এই ঘটনা আমাদের শিহরিত করেছে, এবং আরজি করে যে এমন অনেক কিছু হয়েছে যেগুলোর দায় প্রতিষ্ঠানকে নিতে হবে, এটা স্বয়ং সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনা গেছে, যখন তিনি বলেছেন যে এই ধরনের লোক অবাধে যাতায়াত করছিল কেন, এটাতে তো নজরদারি প্রয়োজন ছিল। তাহলে কাস্টোডিয়ান অফ আরজি কর হাসপাতাল কে সেই সময়? সন্দীপ ঘোষ। সেই সন্দীপ ঘোষ ইস্তফা দিলেন কাঁদতে কাঁদতে, নাকি বিবেকের তাড়নায়। তার ঘন্টা কয়েকের মধ্যে তার পোস্টিং হয়ে গেল আরেকটা প্রেমের ইনস্টিটিউশনে। আমি শেষ করে, তথ্য প্রমাণ লোপাটের চেষ্টাটা কারা করবে? বাম বিজেপির তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করে লাভটা কি আছে? দিদি আমি এক এক করে শেষ করি, তোমার তো খুব ক্রিটিক্যাল প্রশ্ন এগুলো। এই যে কিছুক্ষণ আগে শতরূপ বলছিল যে একটা ছেলে, সে নাকি স্মৃতিতে থাকে, কে রাজু সেন শর্মার ইয়ে, আমি নাম করে বলছি, আমি অ্যারেস্ট করিয়েছি। শুভদীপ কুন্ডু মানিকতলায় থাকে, ওপেন সিপিএম করে, সিপিএম পার্টি করে, করতেই পারে, ভাঙচুর চালিয়েছে। রূপম ব্যানার্জি 4 নম্বর ওয়ার্ডে থাকে, আজকেও পালিয়ে গেছে, ওর বাড়িতে আমি পুলিশ পাঠিয়েছি, যে ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশের ইউনিফর্ম জ্বালাচ্ছে, বিজেপি করে। আমি নাম করে বলে দিলাম, জায়গা বলে দিলাম, ফোন নাম্বার চাইলেও আমি কলকাতা টিভিতে দিতে পারি। এবার বক্তব্যটা হচ্ছে, প্রথম দিন ঘটনাটা ঘটেছে যখন বাংলার প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী পরিবারের সাথে কথা বলেছে, নগরপাল নিজে ইনভেস্টিগেট করেছে সন্দীপ ঘোষকে। এবার সন্দীপ ঘোষকে কেন পোস্টিং দেওয়া হলো? আচ্ছা মৌপিয়াদি, তুমি সবচেয়ে সিনিয়র জার্নালিস্ট, একটা আইপিএস বাই আইএসও যদি ভিজিলেন্স কেস হয়, তার বিরুদ্ধে টাকা নেওয়ার কেস হয় বা কোনো কেস হয়, আগে তাকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়, পরে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, সঙ্গে সঙ্গে তাকে স্থানান্তরিত করা হয়েছে, কারণ ডাক্তাররা পানিশমেন্ট, তোমার মনে হচ্ছে এটা পানিশমেন্ট পোস্টিং? স্থানান্তর করা হয়েছে, এটা প্রাইস পোস্টিং। এক সেকেন্ড দিদি, এটা প্রাইস পোস্টিং। রিজু, তুমি যেটা বললে আমি একদম এগ্রি করছি। একজন আইপিএস অফিসারের ক্ষেত্রে যদি এটা হতো, ধরে তাকে কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হতো, আর না হলে ছুটিতে পাঠানো হতো। এবার আমি আসি, সেই সময় যে কর্মরত জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার যারা আন্দোলন করছিলেন, তাদের প্রথম দাবিটা মনে আছে মৌপিয়াদি কি? যে কলেজ কর্তৃপক্ষ ফেল করেছে, এদের সকলকে সরানো হোক। শুধু সন্দীপ ঘোষকে তো সরানো হয়নি, এক সেকেন্ড, এমএসভিপি কেও সরানো হয়েছে। সরানো মানে হয়েছে, এমএসভিপি কেও তো ট্রান্সফার করা হয়েছে। প্রথম কথা সরানো হয়নি দিদি, এক সেকেন্ড, এমএসভিপি কে আরেক জায়গায় প্রতিষ্ঠিত করা হয়েছে। মৌপিয়াদি, এমএসভিপি কেও তো ট্রান্সফার করা হয়েছে, হয়নি? চেস্ট মেডিসিনের এইচওডি কে ট্রান্সফার করা হয়েছে, হয়নি? ওখানে লোকাল জুরিসডিকশনের যে এসিপি ছিল চন্দন গুহ, তাকেও তো সরানো হয়েছে, হয়নি? কেন? আচ্ছা একটা কথা বলো, ধরো এই যে পরপর যে রেল দুর্ঘটনা ঘটছে, তোমরা তো অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগ চাইছো, তো ধরো এই পরিপ্রেক্ষিতে অশ্বিনী বৈষ্ণবকে রেল মন্ত্রক থেকে সরিয়ে প্রতিরক্ষা মন্ত্রকে দেওয়া হলো, কি মনে হয় ওটা পানিশমেন্ট? না, বিজেপি করেনি কি এরকম? বিজেপি কি আগে করেনি? বিজেপি কি আগে করেনি? বা যে অবজেক্টিভ নিয়ে তাকে সরানোর কথা দাবি করা হচ্ছিল, আজকে সিবিআই পূরণ হচ্ছে। যে কেসটা যখন শুরু হয়েছে, তুমিও চাও যে জাস্টিস হোক, দোষীরা ফাঁসি পাক। তুমি আমাকে বলো, কেসটা শুরু হওয়ার কতক্ষণের মধ্যে প্রাইম অ্যাকিউজড অ্যারেস্টেড? 12 ঘন্টা। তারপরে সিবিআই হয়ে এখন কতক্ষণ হয়েছে? সিবিআই কে কেস হাইকোর্ট দিয়ে দেওয়ার পরে কত ঘন্টা হয়েছে? নতুন কজন অ্যারেস্ট হয়েছে? আর সন্দীপ ঘোষকে তো অ্যারেস্ট করেছে, কারণ ওকে 3টে সামন পাঠিয়েছে, যায়নি বলে ওকে তো অ্যারেস্ট করেনি, অ্যাকিউজড বলে ডিটেইন করেছে, অ্যারেস্ট এখনো করেনি। আমার কোয়েশ্চেন হচ্ছে ভেরি সিম্পল, আমার কোয়েশ্চেন ইজ ভেরি সিম্পল। আজকে যখন প্রতিবাদটা, মেয়েরা যখন রাস্তা দখল করলো, আমি সকল মহিলাকে স্যালুট জানাই। তারা কেন প্রতিবাদ করেছে? তারা তাদের স্বাধীনতার জন্য আন্দোলন করেছে, তাদের সুরক্ষার জন্য আন্দোলন করেছে, আর এই নরকীয় ঘটনার প্রতিবাদে আন্দোলন করেছে, আমি স্যালুট জানাই। কিন্তু তাদেরকে সামনে রেখে ফ্ল্যাগ নিয়ে যারা গিয়ে নোংরামি করেছে, তাদের তো আজকে 25 জন আসবো। বিমল শঙ্কর বাবু, বিমল শঙ্কর বাবু, এই তথ্য প্রমাণ লোপাটের জন্য পাঠানো হয়েছিল এবং বাম বিজেপি ওখানে গিয়ে ভাঙচুর চালিয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। না, বাম বিজেপি বলেনি, কথায় কথায় উনি রামকেট কেন টানেন আমি বুঝি না। বিজেপিকে গালি দিন, কোনো আপত্তি নেই, কথায় কথায় একজন অবতারকে টানছেন কেন? এগুলো এই মানসিকতা খুব ভালো নয়, আমি প্রতিবাদ করছি। বিজেপিকে গালি দিচ্ছেন দিন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, উত্তর আমরা দেবো। সুতরাং কথায় কথায় রামের সঙ্গে একটা বাম জুড়ে দেওয়া, এইটা খুব ভালো রুচির কাজ নয়। এবারে একটা কথা বলি, যেদিন এই ঘটনাটা ঘটলো সেদিন বিকেলে কলেজ স্ট্রিট থেকে একদম আরজি কর অব্দি মিছিল ছিল ভারতীয় জনতা পার্টি, সেই মিছিল আমিও হেঁটেছি, পৌঁছেছি। সেখানে আমাদের প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম শেষে প্রায় সন্ধ্যের পরে আমরা ফিরেছি। রাতের বেলা যখন অনেকে বললো যে মহিলাদেরই একটা প্রোগ্রাম আছে, অন্তত চলুন আমরা একটু সলিডারিটি জানাই, গেলাম। ওখানে অনেকে বললো চলুন আরজি কর দিও না, আমি আর পারবো না, কাল ভোরে উঠে মেদিনীপুর যেতে হবে, আমি একটু হাঁটছি, একটু হেঁটে ফিরলাম।
ফিরে এসে টিভির সামনে বসে যা যা দেখলাম, ওখানে যারা ছিল তাদের চেয়ে মানে আমার মত কিচ্ছু আলাদা নয়। এটা ওয়েল প্ল্যান্ড একটা কিছু, যেগুলো কিন্তু এই পুরো এভিডেন্সটাকে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে। এখন আমার তাহলে তার কাছে প্রশ্ন, সরকারটা উনি চালাচ্ছেন না আমি চালাচ্ছি? ওই জন্য তো আজ থেকে আমরা বলছি, বা আগের থেকে বলছি, আজ থেকে জোর করে বলছি, প্লিজ রিজাইন। আপনি পাচ্ছেন না, আপনি চালাতে পাচ্ছেন না। এই রাজ্যের প্রশাসন চালানোর জন্য যতটুকু কোয়ালিটি বা দরকার আপনার সেটা নেই। আপনি যে টিমটাকে নিয়েছেন কেউই প্রশাসন চালাতে পারে না। সুতরাং আপনি রিজাইন করুন, দরকার হলে নতুন করে ইলেকশন। লাস্ট একটা কথা বলি, পুলিশ পালিয়ে গেল কেন? পুলিশ শুধু পালিয়ে যায়নি, উন্মাদের মতো পালানোটা এখানেও পাওয়া যাবে খুঁজলে। পুলিশ গিয়ে এর আগে দেখেছিলাম পুলিশ আজকে নগরপাল যেটা বলছেন যে যেহেতু ডিসি যিনি ওখানে দায়িত্বে ছিলেন, অর্থাৎ যিনি ওখানে কমান্ডিং অফিসার, সে ডিসি যখন আক্রান্ত হন এবং ডিসি সেই সময় দাঁড়িয়ে চূড়ান্ত জখম হন, সেই সময় তো খুব স্বাভাবিকভাবে যখন কমান্ডিং অফিসার তিনি অফ হয়ে যাচ্ছেন। তাহলে তো আরেকটা প্রশ্ন, আমি জানি না কেউ করেছিল কিনা, আপনার এখানে যে নেটওয়ার্ক গুলো কি করছিল বসে বসে, পুলিশের নেটওয়ার্কটা কি এই সমস্ত তৃণমূলের লোকগুলো পাহারা দেওয়ার কাজ আছে, নাকি লোকের নামে গাঁজা কেস দেওয়ার কাজ আছে? এটা পুলিশের ফেলিওর, এটা সরকারের ফেলিওর, এটা অন্য কারোর ফেলিওর নয়। তারাই এটা ঢাকতে চেয়েছে। দেখো মৌপিয়া, একদম শুরু থেকে যদি যে প্রসঙ্গটা বিশেষত রিজু এখানে তুলেছে, আমরা তো সকলে একই সুরে একইভাবে প্রতিবাদ করছি, এখানে কোনো কিন্তু নেই। যা ঘটেছে প্রতিবাদযোগ্য, মুখ্যমন্ত্রী থেকে একেবারে আমি শতরূপ বা বিমলদা একই কথা বলছি, কিন্তু যেটা বলছি না, যার সাথে সহমত হচ্ছি না, সেটা হচ্ছে এই আনিরুলের মতো হঠাৎ পুলিশ কেন রিজু পাঠাতে গেল। দিস ইজ ওয়ান পয়েন্ট। পুলিশের এতটাই নেটওয়ার্ক ফেলিওর, মানে আমি তোমাকে কেন বলছি, এটা হচ্ছে একটা দিক, জাস্ট সিম্পলি একটা দিক। আমি এই কারণে আমি রিজুকে উদ্দেশ্য করে বলছি না, বলছি দিস ইজ দ্য সিস্টেম। কিন্তু আমি তোমাকে যেটা বলি সেটা হলো যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের সভা বা এই ধরনের মিছিল করবার প্রয়োজনীয়তা ছিল কি? আদপে এটা কি খুব সেন্সিটিভ ইস্যু? মমতা বন্দ্যোপাধ্যায় যে সেন্সিটিভ ইস্যু ইন দি সেন্স যাকে কাউন্টার করলেন, একটা সেন্সিটিভ ইস্যুকে কাউন্টার করলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা স্বতঃপ্রণোদিত হয়ে রাজনৈতিক ঝান্ডা ছেড়ে যারা রাস্তায় মধ্যরাতে বেরিয়েছেন, তাদের প্রতি সলিডারিটি দেখাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে মন্তব্য করবার জন্য হাঁটতে হবে। আজকে ডেরেনা ক্রসিংয়ের যে মন্তব্য উনি করেছেন তাতে নির্দিষ্টভাবে রাজনৈতিক দলগুলোকে দায়বদ্ধ করেছেন, সেটা বাম হোক, রাম হোক, কিছু ক্ষেত্রে কংগ্রেস হোক, প্রশ্নটা সেখানে নয়। আমার নেতাও তো সর্বভারতীয় ক্ষেত্রে পরিষ্কারভাবে বলেছেন, আপনারা তো বলছি উই আর দি পার্টনার্স অফ INDIA ইন্ডিয়া। কিন্তু প্রশ্নটা এখানে স্বচ্ছতার প্রশ্নে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীও পরিষ্কারভাবে বলেছেন যে এটা অন্যায় একটি আচরণ এবং প্রশাসনিক ব্যর্থতা। এটা যদি স্বীকার করতে হয় তাহলে বুঝতে হবে বাংলার রাজনীতিতে এই মুহূর্তে যে ইনসেনসিটিভিটি চলছে, অসংবেদনশীলতা, সেটা কিন্তু বারবার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রমাণিত হচ্ছে। আর এখানেই বলে শেষ করি, এবার সময় এসেছে অন্তত পুলিশের কাজ করুক। পুলিশের বারবার আমি একটু ডক্টর গুমটার কাছে আসার আগে একটু জানাই যে সন্দীপ ঘোষকে নিয়ে অনেক শব্দ খরচ হয়েছে গত 7 দিনে। সেই সন্দীপ ঘোষকে আজকে সিবিআই রাস্তা থেকে তুলে নিয়ে গেল সিজিও কমপ্লেক্সে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং খুব স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উঠছে যে কেন সন্দীপ ঘোষ তাকে কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদ করেনি। আদালত এই প্রশ্নটা তুলেছিলেন। আদালতও তার 3 ঘন্টার মধ্যে যে পোস্টিং, কেন তাকে ছুটিতে না পাঠিয়ে তাকে পোস্টিং দেওয়া হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। আজকে নগরপাল তিনি এ প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয় তখন তিনি বলেন যে এটা স্বাস্থ্য দফতর, তারা এটা দেখবেন সন্দীপ ঘোষের বিষয়টা। আমি ডক্টর গুমটার কাছে যাব। ডক্টর গুমটা, অবশেষে সন্দীপ ঘোষ তাকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই, তিনি যাননি, তাকে রাস্তা থেকে আজকে নাটকীয়ভাবে তুলে নিয়ে যায় সিবিআই সিজিও কমপ্লেক্সে। এখনো পর্যন্ত আমাদের কাছে যা আপডেট, তিনি সিজিও কমপ্লেক্সেই রয়েছেন। দেখুন, আমি না এই আলোচনাটায় যারা আছেন, আমি সবার কাছে একটা অনুরোধ করব, চিকিৎসক হয়ে অনুরোধ করব, চিকিৎসক সমাজের একজন প্রতিনিধি বা সৈনিক হয়ে অনুরোধ করব যে আপনারা দয়া করে এই যে আলোচনাটা রাজনৈতিক আলোচনাতে পর্যবসিত করবেন না। এটা আমার অনুরোধ। আমার যে গেছে সে আর কোনোদিনই ফিরে আসবে না, তিলোত্তমা। 1, 2 হচ্ছে যে সত্যি কথা বলতে তাকে আমরা শেষ বিদায়, শেষ শ্রদ্ধা জানাতে পারিনি।
এক অসম্ভব দ্রুততায়, আমি আবারও বলছি কথাটা, এক অসম্ভব দ্রুততায় তাকে ওই লাশকাটা ঘর থেকে পুলিশের গাড়ি নিয়ে এসে কারো বাধা না শুনে, কাউকে একটা ফুল পর্যন্ত না দিতে দিয়ে, অমানবিকতার চূড়ান্ত নিদর্শন তৈরি করে তার বাড়িতেও কাউকে কোনো মানে সুযোগ না দিয়ে তাকে বার্নিং ঘাটে নিয়ে যাওয়া হয়েছিল। এইরকম একটা মর্মান্তিক এখানে একটু ডক্টর গুপ্তা বলি যে এর পরবর্তীকালে ঠিকই যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ঘুরে বেড়াচ্ছে তথ্য, হ্যাঁ ডক্টর গুপ্তা, কিন্তু যে তথ্য আমরা পেয়েছি আমাদের স্থানীয় প্রতিনিধি সূত্রে, যে ঠিকই যখন তার দেহ নিয়ে যাওয়া হচ্ছে সেই সময় টালা পুলিশ স্টেশনে তার বাবা মা থাকলেও তার বাবা মাকে না জানিয়ে তার সৎকার করা হয়েছে, এই তথ্যটার অন্তত বাস্তবগ্রাহ্য ভিত্তি সেটা পাওয়া যাচ্ছে না স্থানীয় সূত্রে বা তার পরিবার সূত্রেও। প্লিজ বলুন। দেখুন 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 আমি আবারও বলছি, টালা থানা কি বলছে জানার দরকার নেই। সেই সময় আমাদের অসংখ্য চিকিৎসক সমাজ তারা উপস্থিত ছিল, তাদের বাধা মানেনি, তাদের কথা শোনেনি। সেখানকার পুলিশ, সেই পুলিশ টালা পুলিশ ছিল না অন্য পুলিশ ছিল আমাদের জানার দরকার নেই, তারা জোর করে গাড়িতে তুলে সেই বডি নিয়ে চলে গেছিল। এটা হচ্ছে বাস্তব, এইটা বাস্তব, এটা এক। আর দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা আমাদের করলেন না, প্রশ্নটা আমাদের, যে তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গেছে সিবিআই, তাই তো? ফলে আমাদের একটা বক্তব্য যে উনি না মানে উনি একা নন, ওনার মাথার উপরে আরো অসংখ্য অসংখ্য মানে অনেক লোকের হাত আছে। উনি এতটাই প্রভাবশালী, সকালে অর্ডার হয়, বিকেলে ফেরত চলে আসেন একই জায়গায়। ওনার নামে অসংখ্য অভিযোগ থাকলেও তিনি সবারই মানে বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের খুবই প্রিয় পাত্র, এবং উনি এতটাই ইনডিসপেন্সেবল, মানে ওনাকে ছাড়া আমার স্বাস্থ্য দপ্তর চলবে না, ওনাকে ছাড়া আমার প্রিন্সিপাল করবার মানে আর প্রিন্সিপাল হওয়ার উপযুক্ত আর কেউ নেই। সেজন্যই উনি হচ্ছেন ওই যখন হচ্ছে রেজিগনেশন দিলেন, এবং রেজিগনেশন দেওয়ার যে একটা নিয়ম আছে, এতদিনের অ্যাডমিনিস্ট্রেটর সবাই জানে রেজিগনেশন দিতে গেলে 1 মাসের নোটিশ লাগে, তাও আমি মেনে নিলাম। কিন্তু আর পশ্চিমবঙ্গে কোনো শিক্ষক চিকিৎসক নেই, কোনো উপযুক্ত লোক নেই যে তাকে মানে ওই ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল হওয়ার মতো। একজন প্রিন্সিপাল আছেন ন্যাশনাল মেডিকেল কলেজে, তার 15 দিন রিটায়ারমেন্ট বাকি আছে। আমার ডক্টর গুমটা, আমার এখানেই আপনার কাছে প্রশ্ন, ডক্টর গুমটা, যদি আমি ভুল না করে থাকি, যে স্বাস্থ্য দফতরের যিনি প্রধান সেক্রেটারি থাকেন তাকেও আমরা অতীতে বদল হতে দেখেছি, স্বাভাবিক নিয়মে তো বদল হতে দেখেইছি, কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বা তার সম্পর্কে কোনো অসন্তুষ্টি থেকে তাকে বদলি হতে দেখেছি, অর্থাৎ কেউ সেখানে ইন্ডিসপেন্সেবল নয়। তাহলে স্বাস্থ্য দফতরের স্ট্রাকচারের সর্বোচ্চ জিনিস মানে মন্ত্রীদের পর যদি দেখা যায় তিনি যদি ইন্ডিসপেন্সেবল না হন, তাহলে এই সন্দীপ ঘোষ তিনি এতটা ইন্ডিসপেন্সেবল হচ্ছেন কি করে যে তাকে 3 ঘন্টার মধ্যে একটা প্রাইজ পোস্টিং দেওয়া হচ্ছে? এটাই তো আমাদের বক্তব্য, একদম এই কথাটাই আমরা বলতে চাই, যে কাকে আড়াল করার জন্য, কোন ঘটনা আড়াল করার জন্য তাকে হচ্ছে এইভাবে আবার প্রাইজ পোস্টিং দেওয়া হলো, একটা মেডিকেল কলেজ থেকে আরেকটা মেডিকেল কলেজে নিয়ে যেতে হলো। আমার হাইকোর্টের যে অবজারভেশন আছে আমি ধন্যবাদ জানাবো, আমি অন্তত হাইকোর্টকে ধন্যবাদ জানাবো, তারা অন্তত বলেছিলেন যে অবিলম্বে ওনাকে লম্বা ছুটিতে যেতে বলুন। কেন এটা স্বাস্থ্য দপ্তর করতে পারতো না? স্বাস্থ্য দপ্তরকে আমরা প্রশ্ন করব যে যেখানে এরকম একটা ভয়ঙ্কর ক্রাইম ঘটেছে, যেখানে হাড়হিম করা ঘটনা ঘটেছে, যে ঘটনাতে সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব ওরকম ভাবে স্বাধীনতার রাতে রাস্তায় নেমে এসে গেছিল, সেখানে কি এমন প্রয়োজন ছিল যেদিন ঘটনা সামনে আসে সেই দিন থেকে ওই ডিপার্টমেন্টের ওই রুমগুলো মানে ডক্টরস ডিউটি রুম বা ওই যে অ্যাডজয়নিং রুমগুলো আছে সেগুলোকে ভেঙে রেনোভেশন করতে হবে? গোটা পশ্চিমবঙ্গের আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, একদম গ্রামীণ হাসপাতাল থেকে মানে কলকাতার মেডিকেল কলেজ পর্যন্ত ডাক্তারদের ডিউটি রুম আছে নাকি, ডাক্তারদের রেস্ট রুম আছে নাকি? যেখানে কোনোটাই নেই, কোনোদিন তৈরি হয়নি, সেখানে ওই চেস্ট ডিপার্টমেন্টের রুমটাকে রেনোভেট করবার জন্য অর্ডার দিয়ে গেলেন, মানে আমরা মিডিয়ার মাধ্যমে যা জানতে পারছি ওই মহান ব্যক্তি। আমি এই প্রসঙ্গে আলোচনায় ফিরবো, ছোট্ট একটা বিরতি আমাকে তার আগে নিতেই হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, আপনারা দেখতে থাকুন বাংলা বলছে। এদিকে যত দিন গড়াচ্ছে ততই পরিসর বাড়ছে আরজি কর আন্দোলনের।
সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে দুদিন ধরে চলা আরজি করের পড়ুয়া আন্দোলন শুক্রবার অনেকটাই শান্ত। ধর্ণামঞ্চে সামিল হওয়ার পাশাপাশি রোগীর পরিষেবা দেওয়া এদিন কিছুটা হলেও বেড়েছে। অন্তত হাসপাতাল থেকে ফিরে যাওয়ার কারণে মুখর হতে দেখা যায়নি কাউকে, বরং আন্দোলনের ঝাঁঝ বেড়েছে হাসপাতালের বাইরে। ছাত্রী মৃত্যুর প্রতিবাদে গেরুয়া আন্দোলন ঘিরে এদিন ধুমধুমার ঘটে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। বিজেপির ধর্ণামঞ্চ ভেঙে দেওয়া থেকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত হয় উত্তর কলকাতা। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে রাস্তা থেকে ভ্যানে তোলে পুলিশ। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পালদের সঙ্গে তুমুল বচসা বাঁধে পুলিশের। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে ধর্ণামঞ্চ ভেঙে দিয়েছে পুলিশ। পুলিশের পাল্টা অভিযোগ, অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল মঞ্চ। কার্যত এই দুইয়ের টানাপোড়েনেই রণক্ষেত্রের চেহারা নেয় শ্যামবাজার পাঁচমাথার মোড়। বিকেলের দিকে পরিস্থিতি স্তিমিত হলে রাস্তায় বসে প্রতিবাদ জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও তাপস রায় সহ গেরুয়া কর্মী সমর্থকেরা। ৭,০০০ লোক আরজি করে গিয়ে ভাঙচুর করে, তখন ল অ্যান্ড অর্ডার সামলাতে পারেন না। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আজকে বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে অভয়ের জন্য গলা ফাটাচ্ছে আর প্রতিবাদ করছে, আজকে তাদের জন্য উঠিয়ে নিয়ে যাচ্ছেন। এটা কোথাকার নিয়ম? অন্যায় প্রতিবাদ করাতে ভারতীয় জনতা পার্টির প্রথমে শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনেদের রাত্রিবেলার আন্দোলনকে দুষ্কৃতি ঢুকিয়ে আরজি করে ভাঙচুর করিয়ে বন্ধ করবার চেষ্টা করছিল। আজকে সকালবেলা থেকে প্রতিবাদ আন্দোলন যখন ভারতীয় জনতা পার্টির আমাদের লোকজনেরা করতে গেছিল, ওখানে রূপা গাঙ্গুলি রয়েছেন, অগ্নিমিত্রা পাল রয়েছেন, বাকি অন্যান্য নেত্রীরা যখন রয়েছেন, এবং আমরা যখন কালচারাল সেলের পক্ষ থেকে প্রতিবাদ করেছি, রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো, এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। পড়ুয়া মৃত্যুর তদন্তে সিবিআই এর ডাকাডাকি অব্যাহত ছিল শুক্রবারেও। এদিনও আন্দোলনরত একাধিক ছাত্রকে ডেকে পাঠানো হয় সিজিও কমপ্লেক্সে। বৃহস্পতিবারই আরজি করের অধ্যক্ষকে সিজিওতে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, কিন্তু সেই ডাকে সাড়া না দিয়ে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হলে চরম ভর্ৎসনার মুখে পড়েন আরজি কর মেডিকেল কলেজের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। ছাত্রীর মৃত্যুর পরপরই আরজি কর থেকে তাঁকে সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন, দেওয়া হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্ব। কিন্তু সেই সরকারি নির্দেশ খারিজ করে মঙ্গলবারই সন্দীপকে দীর্ঘ ছুটিতে যেতে বলেছিল আদালত। আর এদিন তাঁকে শান্তিতে বাড়িতে থাকার পরামর্শ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রয়োজনে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার কথাও শোনানো হয়, যদিও তা আর করতে হয়নি। দুপুরে মাঝ রাস্তায় ধরে সিজিওতে তুলে নিয়ে যায় সিবিআই। এদিন আদালতের ভর্ৎসনার মুখে পড়ে রাজ্যও। বুধবার মেয়েদের রাতে দখল কর্মসূচির সময় আরজি করের জরুরি বিভাগ ভাঙচুর ও সেমিনার রুমের গা ঘেঁষা একটি ঘর রাতারাতি ভেঙে ফেলা নিয়ে প্রশ্ন তোলে আদালত। যদিও ঘটনাস্থল অক্ষত আছে বলেই আদালতকে জানায় রাজ্য। এরপরেও পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে সিবিআইকে তদন্তে স্বাধীনতা দেওয়ার পাশাপাশি হাসপাতালের ক্ষয়ক্ষতি নির্ধারণেরও নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কারা ভাঙল হাসপাতালের ইমার্জেন্সি? কারা ছিল রাতের হুলিগানস? লালবাজার জানিয়েছে এ পর্যন্ত ধরা পড়েছে 25 জন, কিন্তু তারা কারা, পরিচয় বা কি, প্রশ্ন তুলছে নাগরিক সমাজ। কলকাতা টিভি। এর আগে দেখেছিলাম যে এই আরজি কর কাণ্ডে নৃশংস ধর্ষণ এবং খুনের ঘটনার তদন্তের ক্ষেত্রে রাজ্য ধাক্কা খেয়েছিল এবং কলকাতা পুলিশের থেকে নিয়ে তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এবার এই গত পরশু মধ্যরাতের যে আরজি কর কাণ্ড, তাতেও আরও একবার আদালতে ধাক্কা খেল রাজ্য প্রশাসন। কেন 144 ধারা জারি করা হয়নি হাসপাতাল চত্বরে, এই প্রশ্ন করা হয়েছে আদালতের পক্ষ থেকে। আমি রিজুর কাছে আসবো। রিজু, অনেকগুলো প্রশ্ন এবং বারবার আমরা দেখতে পাচ্ছি পুলিশের ভূমিকা, প্রশাসনের ভূমিকা প্রশ্নের মুখে আসছে। শুধুমাত্র যে মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এত কিছু, সেই ঘটনার তদন্তেই নয়, আমরা দেখতে পাচ্ছি যে এমনকি আরজি করে তারপর যেদিন মহিলারা রাত দখলের জন্য যেদিন রাস্তায় নেমেছিলেন, সেদিন আরজি কর কাণ্ড, সেটা নিয়েও আদালতের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। আমাদের লুকানোর কিছু নেই, আদালত প্রশ্ন করে যেতে পারে এবং আদালত এমন কথা বলেছে যে নিরাপত্তা দিতে না পারলে হাসপাতাল বন্ধ করে দিন। সে আদালত যেটা বলে না, একটা কথা আছে, অনারেবল হাইকোর্ট ইন অল ইটস উইজডম, তো ওনাদের উইজডমে ওনাদের যেটা ঠিক মনে হয় ওনারা করুন।
আমাদের লুকানোর কিচ্ছু নেই। আমরা অ্যারেস্ট করেছি প্রাইম অ্যাকিউজকে, আমরা 25 জনকে অ্যারেস্ট করেছি যারা ভাঙচুর করেছে। সিবিআইকে দিলে দিক না, সিবিআই কত কি করছে রিজওয়ানুর থেকে তাপসী মল্লিক আমাদের সবার জানা আছে। হাইকোর্ট বিচার করুক, হাইকোর্টকে নিয়ে বলবো না, আমি একটু রিবাটালে আসি, অল্প সময় নেব। সংক্ষেপে চন্দনদা বললেন ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে, কলকাতা পুলিশ কিছু কাজ করছে না। বলছি তাদের সর্বোচ্চ নেত্রীকে তাদের বডিগার্ড গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল, তারা ইন্টেলিজেন্স ফেলিয়ারের কথা বলছে। 1 2 বিজেপি বলছেন রিজাইন মমতা ব্যানার্জি। গত 24 ঘন্টায় ভারতবর্ষে 3টে রেপ হয়েছে। মহারাষ্ট্রে, উত্তরপ্রদেশে 2টো, মুজাফরনগরে একটা নার্সকে রেপ করে মেরে দেওয়া হয়েছে। আর 24 ঘন্টার মধ্যে আসারাম বাপু আর বাবা রাম রহিম, যাদের সাথে এনাদের নেতাদের নাচতে দেখা যায় স্টেজে, তাদের পেরোলে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিজেপি, আমি অ্যাকশন দিদি প্লিজ, আমি 10 সেকেন্ডস দিচ্ছি। তাহলে তো সেই অর্থে নরেন্দ্র মোদী আর অমিত শাহ তো 100 বার কান ধরে ছাড়া উচিত। আর লাস্ট মানস বাবুকে, ডক্টর গুমটাকে একটা কথা বলবো। ডক্টর গুমটা প্রথমেই এসেন, খুব ভালো কথা বলেছেন যে এখানে কোনো রাজনীতিকরণ করবেন না। ডক্টর গুমটা, আমি আপনাকে একটা অনুরোধ করছি, আপনি ঘোষিতভাবে বামফ্রন্টের ডাক্তার পক্ষের নেতা, তাতে কোনো আপত্তি না, আপনার মতাদর্শ থাকতেই পারে। তো আপনি যখন প্যানেলে এসে নিয়ে মন্তব্য করছেন, আপনিও রাজনীতির সাথেই যুক্ত। তো প্লিজ দয়া করে এই আড়ালে খেলা, লুকোচুপি খেলাটা খেলবেন না, প্রকাশ্যে বলুন। বিমল দা, আচ্ছা মৌপিয়া, কোনো ব্যক্তি আক্রমণ না, না আমি তো আর খারাপ কিছু বলবো। উত্তরপ্রদেশ বা গুজরাটে এখন বৃষ্টি হচ্ছে কি? কারণ সব বেড়াতে যাচ্ছে, তো আমরা জানতে চাইছিলাম যে বৃষ্টি হচ্ছে কিনা, বেড়ানো জায়গাগুলো কেমন, ইত্যাদি ইত্যাদি। কথায় কথায় উত্তরপ্রদেশ গেলে একটু বৃষ্টির খবরটা নিতাম আর কি, ধান চাষ কেমন হচ্ছে, আমি চাষির ছেলে তো। এইসব কথা না বলে একটু সরকারটা ঠিকমতো চালাতে নিজের নেত্রীকে বলতে পারে তো যে এটা জমিদারি নয়, এটা একটা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তার একটা নিজস্ব লজিক আছে, তার একটা নিজস্ব প্রক্রিয়া আছে। সেটা কিন্তু চালাতে গেলে সেখানে ব্যক্তি বা নিজের লোকগুলো গুরুত্বপূর্ণ নয়, সেটা হচ্ছে একদম অ্যাবসলিউটলি একটা এমন যেখানে নিজের ভাবনার বাইরে চালাতে হয়, তার একটা নিজস্ব প্রক্রিয়া চালাতে হয়। পশ্চিমবাংলায় এরা যারা চালাচ্ছে, প্রশাসনটা চালাচ্ছে না। এই নিয়ে তুমি যদি আলোচনা করতে চাও, আমি জনপ্রশাসন পড়াই, আমাদের এও জনপ্রশাসন নিয়ে কিছু আছে, আমরা আলোচনা করতে পারি। এখন যেটা দরকার, এই যে নারকীয় ঘটনাটাকে, আমি বলছি না যে এরা ঢাকার চেষ্টা করছে, তাহলে বাড়িটা ভাঙলো কেন? তাহলে কেন একজনকে যাকে কেউ চাইছে না তাকে তুমি মানে সে নিজে আমি শেষ করি, সে নিজে রেজিগনেশন দিচ্ছে, সেই রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তাকে বদলি করা হচ্ছে। আমি ভূভারতে শুনিনি একটা লোক রিজাইন করলো তার পোস্ট থেকে, তাকে আরেক জায়গায় প্রাইজ পোস্টিং দেওয়া হলো। আমার কথা প্রশাসন বিমল বাবু, বিমল স্যারের মতো, আমি তাকে স্যারই বলি সব, তার মতো লোকেদের মুখ থেকে এইসব কথা শুনতে পাই, মানে অদ্ভুত কথা। সেমিনার রুমে ডাক্তাররা বলেছে উইমেন টয়লেট নেই, সেমিনার রুম থেকে কতটা মিটার দূরে এটা হচ্ছে আপনার কি জানা আছে? কেন এই হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ে এই বিভ্রান্ত করছেন মানুষ? নেই কেন? প্রশাসন কি করছিল? আমি প্রথমে একটা কথা বলি, চন্দনদা যেটা বলছিলেন আমিও শুনছিলাম, এটাই ভাবছিলাম যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আনারুল কেন পুলিশ পাঠায়নি, আমার তবে থেকে ইচ্ছা ছিল যে কে আনারুল এই শান্তিগড়টাকে দেখবো একদিন চোখের সামনে, তো দেখার সুযোগ হয়নি। আর যখন রিজু বসে বলছে যে আমি পুলিশ পাঠালাম, আমি অ্যারেস্ট করালাম, আমার তো আনারুলকে দেখিনি, কিন্তু বয়স হলে আমার নাতি নাতনিকে বলতে পারবো যে আমি আনারুলকে দেখিনি, কিন্তু আমি রিজুকে দেখেছি। খুব ভালো কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা রিজু এখন বলার সময় বলছিল হোয়াটসঅ্যাপ দেখে, ঠিকই তো, গুজব ছড়ানো উচিত নয়। মৌপিয়াদি, এই ঘটনার প্রথম গুজব ছড়ানো শুরু করেছিল আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার, যে মেয়েটির বাবাকে ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিউমার। বলুন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট সুপারকে এখনো অ্যারেস্ট করেনি কেন? 3 নম্বর কথা আমি বলছি, পরিষ্কার দেখতে পাচ্ছি মৌপিয়াদি, ঘটনাগুলোকে যদি একটা ক্রোনোলজিতে ফেলা হয়, উনি প্রথমে রোববার পর্যন্ত সময় দিলেন প্রমাণ লোপাট করার, বললেন না হলে আমি সিবিআইকে হ্যান্ড ওভার করে দেবো। যখন রোববার অবধি সময় পেল না পুলিশ, তার আগেই হাইকোর্ট সিবিআইকে দিয়ে দিল, তখন মাঝরাত্রিরে গুন্ডা পাঠিয়ে ক্রাইম সিনটাকে তছনছ করার চেষ্টা করা হলো। আজকে একটা কথা বলি মৌপিয়াদি, আরজি করের সামনে সেই ধর্নাটা চলছিল বলে সংবাদ মাধ্যমের এতগুলো ক্যামেরা উপস্থিত ছিল, তাদের ফুটেজে ধরা পড়লো ওই জমায়েতের ছবি, যেখান থেকে এখন স্ক্রিনশট নিয়ে নিয়ে পুলিশ পোস্ট করে লোকের মুখ গোল গোল করে পোস্ট করছে, আর রিজু দত্ত বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। যদি সেদিন ওখানে ধর্না মঞ্চ না থাকতো, 14ই অগস্ট রাত্রির বেলায় অকুপায়ার কল না থাকতো, এমনি তো মিডিয়া ক্যামেরা নিয়ে আরজি করের সামনে সারাদিন বসে থাকে না, তাহলে ওই ঘটনার না কোনো ছবি উঠতো। আর মুখ্যমন্ত্রীর এই মিথ্যে কথাগুলো, ওটা রামনাম পড়েছে, ওটা বিরোধীরা করেছে, এই মিথ্যেগুলো আজকে ভাই বলবে তোমার মাঝখানে তুমি যত সময় পাচ্ছ আমার কথাটা শেষ করি।
তখন মুখ্যমন্ত্রীর এই মিথ্যেগুলো আজকে এস্টাবলিশড হয়ে যেত। এখন আর এই যে বড়াই করছে না, এই ঘটনা সেই ঘটনা, কামদুনির ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে আমরা দেখিনি, আজকে এখানে সিবিআই তদন্ত করছে, বলছে রোববারের মধ্যে যেন তদন্ত শেষ হয়। আরে কামদুনি তদন্ত তো আপনি মমতা ব্যানার্জি আপনার পুলিশ করেছিলেন, এমন তদন্ত করেছিলেন যে সেই অপরাধী আজকে কোর্ট থেকে ছাড়া পেয়ে বাড়িতে বসে এখন কলকাতা টিভি দেখছে, আরজি করে রেপের গল্প শুনছে, কামদুনির রেপিস্ট এখন বাড়িতে বসে টিভিতে। মমতা ব্যানার্জি তুমি আর উত্তর নতুন ভাবে কি দেবে? অনেক সুযোগ পেয়েছো, অনেক উত্তর দিয়েছো, উত্তরটা দিচ্ছে সাধারণ মানুষ, উত্তরটা দিচ্ছে ওই মহিলারা মাঝরাতে লক্ষ লক্ষ এইসব পার্টি চলে না, এইসব চলে না। এখন লুঙ্গি পরে করা হচ্ছে, কোন রকম ব্যক্তি আক্রমণ, কোন রকম ব্যক্তি আক্রমণ, কোন রকম অসংসদীয় মন্তব্য এখানে। এক সেকেন্ড, শতরূপ, রিজু, আমি দুজনকে বিরত করছি, আমি চন্দনদার কাছে আসবো। চন্দনদা, না আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে দেখো পরিষ্কার ঘটনা, আমি ইন্দিরা গান্ধীকে দেখেছি, এরা কারা ইয়ে তো বিমলদা তো দেখেছেন, সেই সময় সিকিউরিটি খুব কাছাকাছি দেখেছি, সাধারণভাবে পুলিশরা প্রোটেক্ট করতো। আর এই দুর্ঘটনা ঘটার পরে এটা সেই ইনসেনসিটিভ আর একটি শব্দ যেটা ব্যবহার করলেও ইন্দিরা গান্ধীর সাথে এই ঘটনার তুলনা হয়, মূলত তারপরেই তো অনেক বেশি রিসার্জেন্স সিকিউরিটি বিফাফ হয়েছে। এটা ইতিহাস, আমি এই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু যেটা আমি বলতে চাইছি, তুমি একটা জিনিস চিন্তা করো তো, মেয়েটি মৃত্যু একেবারে শুরুতে আত্মহত্যার তত্ত্ব থেকে মেয়েটির মৃত্যু স্ট্যাবলিশ, এত মানুষের একটা বৈপ্লবিক চিন্তা ভাবনা, প্রোটেকশন টু উইমেন, এরকম একটি জায়গায় দাঁড়িয়ে আমি বারবার একটা কথা বলছি, কত বড় ছায়া প্রত্যেকটা জায়গাতে তুমি দেখবে কোথায় জানি এই ছায়াগুলো সুরক্ষিত করবার চেষ্টা করে এই সমাজ বিরোধীদের। বারবার এটা প্রমাণিত হয়েছে। তুমি একদম পার্ক স্ট্রিট থেকে কামদুনি হয়ে শেষে হাঁসখালি পর্যন্ত তুমি যাও, যতগুলো ঘটনা আছে মুখ্যমন্ত্রীর কোথাও না কোথাও বিবৃতি আছে যেটা ওই ছায়াগুলো কোথায় আবার সুরক্ষিত করে এই সমাজ বিরোধীদের, আর তারই মাঝখান থেকে ভেঙে যায়। আমার এখানে একটা প্রশ্ন, চন্দনদা, যেটা আপনি বলছেন যে পার্ক স্ট্রিট থেকে কাটোয়া থেকে কামদুনি সেই সময় দাঁড়িয়ে সরকার পক্ষ বা মমতা বন্দ্যোপাধ্যায় তার একাধিক মন্তব্য, সেটা আতশকাচের তলায় এসেছে, সেটা নিয়ে নানা প্রশ্নের অবকাশ থেকেছে। যদি সেটাই ধরা হয় তাহলে কিন্তু এই আরজিকর কাণ্ডের পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফাঁসির দাবি নিয়ে রাস্তায় হাঁটছেন। খুব ভালো কথা, খুব ভালো কথা। এক মিনিট শেষ করে দিচ্ছি, আমি এক লাইনে শেষ করছি। ভীষণ ভালো কথা মৌপিয়া, আজকে এখানে দাঁড়াতে হয়েছে। আমি কিন্তু আরেকটি রেফারেন্স দিয়ে দেবো। আনিস খানের বাবা মৃতপ্রায় হয়ে গেছেন এই আবদার বা এই আবেদনে, মুখ্যমন্ত্রী আজও চিরে ভেজেনি। মুখ্যমন্ত্রী তো বিপদে পড়ে এই কথাটা বলেছেন, মুখ্যমন্ত্রী ইন্টেন্টটাকে প্রমাণ হয়েছে। আইন সম্পর্কে যার এবিসিডি নলেজ আছে সেও জানে 7 দিনের মধ্যে ফাঁসি দেওয়া সম্ভব না, 7 দিনের মধ্যে এই তদন্ত গটিয়ে আনা সম্ভব না, এটা প্রত্যেকে জানে। এই ধরনের কথা বলে তদন্তকারীদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এই ধরনের কথা বলে তদন্তটাকে ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে। আর একটা কথা বলি, হঠাৎ করে পথে নামা হচ্ছে, তৃণমূল কংগ্রেস পথে নামছে, নাটক হচ্ছে। আরে পথ আপনার থেকে হারিয়ে গেছে। এক সময় পথ আপনাকে চিনতো, আপনিও পথকে চিনতেন। ক্ষমতার অন্ধ গলিতে আপনি কিন্তু হারিয়ে গেছেন, পথও আপনার কাছ থেকে হারিয়ে গেছে। ওই পথ আর ফিরবে না, আজকে আমি বলে দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে বিমল বাবু বললেন যে চাপ সৃষ্টি করা হচ্ছে সিবিআই এর উপর। যখন থেকে এই নারকীয় ঘটনাটা ঘটেছে তা সেই সময় থেকে চাপ সৃষ্টি করা হয়নি কলকাতা পুলিশের উপরে? কি চাপ সৃষ্টি করা হয়েছে মিডিয়া থেকে আরম্ভ করে? এক সেকেন্ড বলতে দাও, সবসময় তুমি 10 সেকেন্ডে এদিক ওদিক চলে গেলে অদ্ভুত। তাহলে ডাকো কেন? আরে আমাদের থেকে 10 সেকেন্ডে তাহলে ডাকো কেন? আমি পরিষ্কার বলছি, ডাকো কেন? উচিত নয় তো।
তুই ইকুয়াল টাইম ডিস্ট্রিবিউশনটা কর। আমি তো একটা কথা বলছি, উত্তরটা শুনে নাও। তোমার কাছে স্টপ ওয়াচ যদি না স্টপ ওয়াচ না, আমি সামনে আমি খোলাখুলি বলি, সবাই বলুক, আমি কারোর মধ্যে বলি না, কিন্তু জবাবটা তো আমায় দিতে হবে। আমি তো 1 ভার্সেস 5, যাদের তোমরা নিরপেক্ষ বসাও তারাও তো আমাদের এগেইনস্টে ঘোষিত। এখানে সব ভেবে দেখো সবাই বিরুদ্ধে কেন যাচ্ছে? না সবাই বিরুদ্ধে, শকুনের অভিশাপে গরু মরে না বিমল স্যার, চারিদিকে সরু শকুন ঘুরে বেড়ায়, এবারে তাতে কিছু যায় আসে। আমার কথা হচ্ছে এই যে আমি একদম ফান্ডামেন্টে যেটা শতরূপ বললো যে কেউ একটা ফোন করছে, যেমন ওই কথাটা ওর ঠিক, সেরকম এই কথাটা ও বলুক যে যখন একটা মিছিল হচ্ছে, একটা প্রতিবাদ হচ্ছে, মহিলারা প্রতিবাদ করছে, ওরা করছে, তারা করছে, ওদের মঞ্চটা উল্টো দিকে গেটেছিল, কেউ পুলিশ কিচ্ছু করেনি, ব্যারিকেডটা ভাঙার দরকার কি ছিল? ডিওয়াইএফআই এর ওটা তো ব্যারিকেড ভাঙার আন্দোলন ছিল না। ঠিক আছে, এবার বলি মৌপিয়াদি, থিওরি দিয়ে তো লাভ নেই, একটা হার্ড ফ্যাক্টে আসলে যায়, যেটাকে নিয়ে কথা হচ্ছে ফাঁসি দেবো, এই ধ্যান দেবো ত্যান দেবো। আমি এটাই বলছি, কামদুনির ঘটনায় ফাঁসি হোক যাবজ্জীবন হোক, ওটা হওয়ানোর দায়িত্বটা কার ছিল? সিবিআই তো করেনি, ইন্টারপোল স্কটল্যান্ড ইয়ার্ড তদন্ত করেনি, করেছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তখনও তো মিডিয়ার সামনে এই কথা বলে হাততালি পেয়েছিলেন যে 15 দিনের মধ্যে বলে দিচ্ছি চার্জ, এখন যেমন বলে রোববারের মধ্যে তদন্ত শেষ করতে হবে, তখন বলেছিলেন 15 দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এমন তদন্ত শেষ করলেন, আমি বলছি ধর্ষক এখন বাড়িতে বসে চা খেতে খেতে এখন কলকাতা টিভি দেখছে। সুতরাং না ওই হাততালি পাওয়ার জন্য অনেক কথা বলা যায়, কিন্তু বাস্তব হচ্ছে এইটা। এবং ঘটনাটা হচ্ছে মৌপিয়াদি, দেখো আমি কখনো কথা বলতে পারি না বামফ্রন্ট আমলে কি, তার আগে কংগ্রেস আমলে কি, তার আগে ব্রিটিশ আমলে ধর্ষণ হতো না। কোনো সরকার চাইতে পারে না তার সরকারের সময় ধর্ষণ হোক, কিন্তু এটা ঘটনা, এইটা যুগে যুগে যে কোনো সরকারের সময় হয়েছে। প্রশ্নটা হচ্ছে একটা ঘটনা ঘটার পরে সরকারের ভূমিকা কি হবে? এরা যে অনিতা দেওয়ানের কথা বলছে, আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অনিতা দেওয়ানের প্রত্যেকজন অপরাধী এই মুহূর্তে জেলে বসে আছে, আর কামদুনির অপরাধী এই সময় বাড়িতে বসে আছে। এইখানে হচ্ছে সরকারের ভূমিকা। তোমরা এই যে আমার বসে আছে, এই যে আমার বসে আছে, বাবা বলেছে তৃণমূল ধর্ষণ করেছে, তাপসী মালিকের বাবা বলেছে তৃণমূল ধর্ষণ করেছে, আমার উল্টো দিকে বসে আছে এটা বাংলায় হবে না। তাপসী মালিকের তৈরি করবে বাংলার পুলিশ দেবে না। এবং তারপরে তোমার বাড়ি সিঙ্গুরে, তুমি খুব ভালো করে জানো তাপসী মালিকের এই ঘটনা ঘটার পরে ওখানে তাপসী মালিকের মূর্তি বানিয়ে প্রত্যেক বছর শহীদ দিবস পালন করা হতো। যেদিন তাপসী মালিকের বাবা এই স্টেটমেন্ট দিলেন যে আমার মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মেরেছিল তৃণমূল নেতারা, সেই বছর থেকে সেই শহীদ দিবস পালন করা বন্ধ করে দিল। এখন বট অসত্য জন্মে গেছে ওই মূর্তির গায়ে, তার ছবি কত টাকা ফেসবুকে ভাইরাল হয়েছে। আমি আসবো, আমি জিজ্ঞেস করে তাপসী মালিকের আমি একটু ডক্টর গুমটার কাছে যাওয়ার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আজ একটা প্রশ্ন তুলেছেন যে রাতে এই ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনার সেই রাতের কয়েক ঘন্টার ঘটনাক্রম কি, তাই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। কি বলেছেন তিনি শোনাবো। রাত্রির 1টা পর্যন্ত তারা একসাথে খাওয়া দাওয়া করেছে, ততক্ষণ সে ভালো ছিল। তারপরে দুটোর পরে সে সম্ভবত ঘুমোতে গেছে। তার ঘুমোতকালীন একটা নার্স এসে তার কাছে একবার তাকে জাগিয়েছিল ওষুধের জন্য। তারপরে যদি মেয়েটি রাত্রি 3টে থেকে সকাল 9টা পর্যন্ত ডিউটিরত অবস্থায় যদি টেস্ট না পাওয়া যায়, আপনারা কেউ খবর নিলেন না? কেন খবর নিলেন না? এই 6-7 ঘন্টা ডিউটিতে যারা থাকে তাদের প্রতি ঘন্টায় ঘন্টায় পেশেন্ট কেমন আছে, কোনো রকম প্রবলেম আছে কিনা তাদের দেখতে হয়। আমি ডক্টর গুমটার কাছে এই প্রশ্ন নিয়ে আসবো। ডক্টর গুমটা, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্ন তুলেছেন যে ডক্টর যার নাইট ডিউটি রয়েছে, যিনি তখন অন ডিউটি রয়েছেন, যে ঘটনাক্রম পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে তিনি 2টো নাগাদ ডিনার করেছিলেন এবং তাকে একসময় ডাকতেও যাওয়া হয়। তার পরবর্তীকালে 3টে থেকে সকাল 9টা পর্যন্ত তার কেন কেউ খোঁজ করলেন না সাধারণভাবে? তো এটা আমাদের সাধারণ জনমানুষের প্রশ্ন আসতেই পারে যে নিশ্চয়ই এমার্জেন্সিতে কারো প্রয়োজন হবে, তাকে ডাকা হবে। এটা এই প্রশ্ন কি আপনার মনের মধ্যেও আসছে? দুটো কথা আগে বলে নিই, সেটা হচ্ছে যে এই কলতলার ঝগড়ার মতো আমাদের আলোচনাটাকে না করলে ভালো লাগবে। দ্বিতীয় হচ্ছে আমি এখানে শুধু বলে দিই একটা কথা, ডক্টর গুমটা এখানে প্রথমত হচ্ছে এটা বিতর্কে তাপুত্তাপ হতেই পারে। প্রথমত কলতলার ঝগড়া এই শব্দটাতে আমার আপত্তি আছে, কারণ কলতলায় যারা যান জল নিতে তাদেরকে ছোট করাটা এই প্ল্যাটফর্মে বসে সেটা
করাটা সঙ্গত না, কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরই সেটা করা উচিত নয়। তাই আমি আশা করব আমরা তো শব্দ চয়নের ব্যাপারে সমাজের সমস্ত স্তরের যে মানুষ তাদের প্রতি সশ্রদ্ধ থেকে সম্মান দেখিয়ে কথা বলি। আমি কথাটা উইথড্র করে নিলাম। থ্যাংক ইউ। উত্তরে আসুন প্লিজ। আমি কথাটা উইথড্র করে নিলাম। থ্যাংক ইউ। আমার যেটা বলার সেটা হচ্ছে যে প্রশ্নটা কে করবে, প্রশ্ন আমরা করব না প্রশ্ন সর্বোচ্চ প্রশাসক করবে? যে প্রশ্নগুলো আমরা করছি সেই প্রশ্নগুলো এক, যে কে প্রথম ওখানে গেলেন, কিসের ভিত্তিতে কোন আধিকারিক বুঝতে পারলেন যে এটা একটা আত্মহত্যার ঘটনা, তারপর যখন ঘটনাক্রম ঘটতে থাকলো তারপর কোন আধিকারিক অর্ডার দিলেন যে চেস্ট ডিপার্টমেন্টের ওই জায়গাটার ইমিডিয়েট রেনোভেশন দরকার, তাই দেয়ালগুলো যে কিছু ঘরের দেয়ালগুলোকে একটু ভেঙে ফেলুন। এবং তারপরে আমাদের আরো হাজারো প্রশ্ন, চিকিৎসক হিসাবে এই প্রশ্নগুলো আমাদের মধ্যে জাগছে। এবং যে সত্যি কথা বলতে প্রশাসন যদি রাজধর্ম পালন করত তাহলে কি এত মানুষ, এত মানে রাজ্য দেশ থেকে শুরু করে পৃথিবীতে এত মানুষ রাজপথে নেমে আসতো, বিশেষ করে স্বাধীনতার প্রাক্কালে? এবং সত্যি কথা বলতে সেদিনকে স্বাধীনতার ওই রাতে আর কি যে ঘটনা আরজিকরের মধ্যে ঘটেছে, একটা কথা আমার বলতে ইচ্ছে করছে। ওখানে তো আমাদের অনেক চিকিৎসক বন্ধুরা ছিলেন, অনেক ছোট ছোট ছেলে মেয়েরা ছিলেন। একজন চিকিৎসক হিসাবে, একজন শিক্ষক চিকিৎসক হিসাবে আমার যেটা মনে হয়েছে, তারা যে আতঙ্ক, মানে ওই গভীর রাতে যে আতঙ্কের মধ্যে তারা গেলেন, যাদের হচ্ছে নিরাপত্তা সুরক্ষা দেওয়ার কথা ছিল তাদেরকে সুরক্ষা এবং নিরাপত্তা দিলেন আমাদের স্বাস্থ্যকর্মীরা, তাদেরকে সুরক্ষা নিরাপত্তা দিলেন আমাদের চিকিৎসক বন্ধুরা। এবং একই সঙ্গে এটা আমাদের ওই আতঙ্ক তাদের মধ্যে যেটা সৃষ্টি হয়েছিল, তাতে একটা কথাই আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে পুলিশ ওই দিন সত্যি কথা বলতে সক্রিয়ভাবে নিষ্ক্রিয় ছিল, না হলে ওই দুষ্কৃতীরা ওরকম ভয়ঙ্কর ঘটনা ঘটাতে পারে না। সেই প্রমাণ যেখানে আছে, আমাকে কথাটা বলতে দিন, আমাকে কথাটা বলতে দিন প্লিজ, আমাকে কথাটা বলতে দিন। বলুন, দিচ্ছি। আপনি আমার কথাটা 2 সেকেন্ড পরে ছিল, এটা আমরা দেখলাম, কারণ ওখানে চিকিৎসক সমাজের অভিজ্ঞতাটা আমি ট্রান্সমিট করছি। আরেকটা যেটা আমরা বলতে চাই যে ওদের মানে গন্তব্য ছিল ওই জায়গা যেখানে ঘটনাটা ঘটেছিল। দুর্ভাগ্য ওদের যে 3rd ফ্লোর আর 3 তলা এই দুটোর মধ্যে গুলিয়ে ফেলেছিল। তাই তো আমি বলছি ডক্টর গুপ্তা, ওরাটা কারা? যে গুণগুলো যদি 3rd ফ্লোর এবং 4th ফ্লোরের মধ্যে গুলিয়ে ফেলেছিল এবং সেমিনার হলই টার্গেট ছিল, এটা আমরা সবাইকে বলতে শুনছি, ইনক্লুডিং মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ সব পক্ষই এটা বলছে। এই ওরাটা তাহলে কারা হতে পারে? কারা হতে পারে এটা বিচার করার দায়িত্ব বা এটা বার করার দায়িত্ব আমাদের চিকিৎসকদের নয়। চিকিৎসকরা একদম ক্যাটাগরিক্যালি একটাই ডিমান্ড করেছে, ওখানে যারা ছিল দল মত নির্বিশেষে, যেদিন এই গোলমালটা হয়েছে ওই স্বাধীনতার মধ্যরাতে যারা ছিল প্রত্যেক দুষ্কৃতীকে দল মত যারাই যাক না কেন আমাদের জানার দরকার নেই, প্রত্যেকটা লোককে তার চিহ্নিত করতে হবে, সর্বোচ্চ শাস্তি দিতে হবে। চিকিৎসক সমাজ দাবি করেছে যে ওই দিন ওই যে ঘটনা। ডক্টর কুমটা আসবো, রিজু আমার কথা হচ্ছে আগেই প্রথমেই খুব সংক্ষেপে, এত উনি বললেন 5 মিনিট, আমাকে তো 30 সেকেন্ড দেবে। আমার কথা হচ্ছে ডাক্তার সমাজ মাঠে নামবে, ডাক্তার সমাজ প্রতিবাদ করবে, ন্যায্য প্রতিবাদ। কিন্তু যেদিন এই ঘটনাটা ঘটেছে তার 12 ঘন্টার মধ্যে উড়িষ্যার এসসিবি মেডিকেল কলেজে একটা ডাক্তার হসপিটালের মধ্যে 2জন পেশেন্টকে রেপ করেছে। আর তারপর গতকাল উত্তরাখণ্ডে একটা নার্সকে রেপ করেছে। তখন তো ডক্টর গুমটা কাঁদেননি, চোখের জল ফেলেননি। আমার কথা হচ্ছে খুব সিম্পল, উনি যেটা বললেন 25 জন এই ঘটনাগুলো হলে কি এটা জাস্টিফাই? না, একেবারেই নয়, একেবারেই নয়। আমি বলছি ডাক্তার সমস্ত ডাক্তারদের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। হাতরাসও জাস্টিফাইড নয়, কোনটাই জাস্টিফাইড নয়। আমি বলছি আমার এবারে জাস্টিফাইড নয়, মণিপুরও জাস্টিফাইড নয়। তোমাকে এবার একটা কথা বলছি যেটা কারুর জানা নেই। আমার কথা হচ্ছে, আমি নাম করে বলছি, দেবাশিস দত্ত যিনি ওসি মানিকতলা, সেদিন ওখানে ছিলেন, সব টিভি চ্যানেলে দেখা হয়েছে। উনি আমাকে ফোনে বলেছেন, মৌপিয়াদি চাইলে ফোনে ধরতে পারে, যে উনি যখন ভেতরে গেছেন এদের আটকাতে, সেখানে তৃতীয় লিঙ্গের লোকেরা ছিল হাতে চপার নিয়ে, আর তারা স্লোগান দিচ্ছিল, যে স্লোগানটা আমি জানি না তোমরা চালাতে পারবে কিনা, পেহলে কাঠ ফির জ্বালা। ভেরিফাই করো, তাকে ফোন করো ওসিকে। সেকেন্ড খবর তোমাকে বলছি, কলকাতা পুলিশ প্রথমে যেটা ব্যঙ্গ করলো শতরূপ, বিজ্ঞাপন দিয়েছে নাকি পাত্র চাই।
তাদের মধ্যে থেকে 25 জন অ্যারেস্ট হয়েছে, যাদের এখন কলকাতা পুলিশ নাম আর ছবি দিয়ে প্রকাশ করছে সেই ফেসবুকে। তাদের ব্যাকগ্রাউন্ড ভেরিফাই করো না, বুঝে যাবে কটা সিপিএম আছে আর কটা বিজেপি আছে। খালি দুটো কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এই যে প্রশ্নটা করছেন, মেয়েটা সারা রাত ডিউটি করছিল, আপনারা খবর নেননি কেন? খবরটা নেওয়ার দায়িত্ব যার ছিল সেই লোকটাই তো পদত্যাগ করার পরে আপনি 4 ঘন্টা পরে ফিরিয়ে এনেছিলেন। এক, দ্বিতীয় কথা, আমি কলকাতা পুলিশের সেই আমি শুনেছিলাম ওরা মার খেয়েছেন, আমার খারাপ লেগেছিল, কিন্তু এখন তো দেখছি মার খাওয়াই উচিত। রিজু দত্তর কাছে ফোন করে রিপোর্টিং করছে ঘটনার, ওখানে ভেতরে কি ঘটেছিল না ঘটেছিল সিবিআইয়ের কাছে, ভাই সিবিআইয়ের কাছে আবেদন করছি। আমি তো কলকাতা পুলিশকে বলবো এটা যারা ওই রাজ্য তৈরি করতে লাল ঝান্ডা নিয়ে পিটিয়ে চামড়া তুলে দিই, পোস্ট দেওয়া হোক। লাল ঝান্ডা নিয়ে ওই রাজ্য রিজু দত্তর কাছে, রিজু দত্তর দ্বারা পরিচালিত হয়, এই সিবিআই এর মুখপাত্র চ্যানেলে বসে বলছে কলকাতা পুলিশের মার খাওয়া উচিত। হ্যাঁ, তাহলে ইমিডিয়েট কলকাতা পুলিশের ওসিকে গ্রেফতার করে রিজু দত্তর সাথে সিম করে দেওয়া উচিত। এক সেকেন্ড, রিজু দত্তর সরকারের পরিচালনা করার ক্ষেত্রে সময় সংক্ষিপ্ত করুন। এক সেকেন্ড মৌপিয়া, আমরা প্রত্যেকে চাই, এক সেকেন্ড, আমরা প্রত্যেকে চাই হতভাগ্য মেয়েটা যেন ন্যায় বিচার পায়, এ নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। এবং রাজ্য পুলিশ বা রাজ্য প্রশাসন পারবে না বা কোথাও তাদের সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে বলেই মহামান্য আদালত সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। যেভাবে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, কোথাও এটা গোলানোর চেষ্টা হচ্ছে। তাই আবার বলবো, সিবিআইকে তার কাজ করতে দিন, না হয় সিবিআই ঠিক বুঝে নেবে। যেরকম একটাকে ঘাড় ধরে নিয়ে গেছে, সবাইকে ঘাড় ধরে নিয়ে যাবে। চিৎকার করে লাভ নেই, একটা সাম আপ করার। আজকে একটা জিনিস পরিষ্কার যেখানে দাঁড়িয়েছে, সেটা আজকে সিবিআই যেভাবে কাজ করছে, সেই সিবিআই এর কাজ তার উপর ভরসা রেখে অন্তত ভাবা উচিত যে এই একটা সুরাহা হোক। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার, প্রশাসন, তৃণমূল কংগ্রেস, রিজুকে ইনক্লুড করে বলছি, অনেক বেশি সংবেদনশীল হোক। সংবেদনশীলতা, এটাই সব জায়গায় দাঁড়িয়ে আমরা যতটা রাজনৈতিক চর্চা দেখছি, যখন আমরা বুঝতে পারছি যে সাধারণ মানুষ, সব স্তরের সাধারণ মানুষকে আমূল নাড়িয়ে দিয়ে গেছে এই ঘটনাটা, তখন কেন রাজনীতি সামনের সারিতে আসছে? কেন এতগুলো প্রশ্নের অবকাশ থাকছে? শাসক বিরোধী সব পক্ষকে কি এই প্রশ্ন ফেস করতে হবে না? এই প্রশ্নটা রেখেই আজকে বাংলা বলছে এখানে শেষ করছি। সঙ্গে থাকুন।